আমি সুজন অধিকারী, রসায়ন বিভাগ, সিনিয়র টিচার, মাইলস্টোন কলেজ। আমি আজ তোমাদের রসায়ন বইয়ের পঞ্চম অধ্যায় রাসায়নিক বন্ধন থেকে বন্ধন নিয়ে আলোচনা করব। তাহলে আমাদের প্রথমে জানতে হবে বন্ধন বা রাসায়নিক বন্ধন কি। অণুতে পরমাণু সমূহ যে আকর্ষণ বা শক্তি বলে যুক্ত থাকে তাকে বন্ধন বা রাসায়নিক বন্ধন বলে। রাসায়নিক বন্ধন সাধারণত তিন প্রকার: আয়নিক বন্ধন, সমযোজী বন্ধন এবং সবশেষে ধাতব বন্ধন। শিক্ষার্থীরা, আমি পর্যায়ক্রমে এই বন্ধনগুলো নিয়ে আলোচনা করছি। আশা করি আমার আলোচনা থেকে সহজে বুঝতে পারবে। আয়নিক বন্ধন। শিক্ষার্থীরা, ধাতুসমূহের ইলেকট্রন ত্যাগ এবং অধাতুসমূহের ইলেকট্রন গ্রহণের ফলে সৃষ্টি যথাক্রমে ধনাত্মক ও ঋণাত্মক আয়নসমূহ পরস্পর স্থির বৈদ্যুতিক আকর্ষণের ফলে যুক্ত হয়ে যে বন্ধন গঠিত হয় বা গঠন করে তাকে বলা হয় আয়নিক বন্ধন। যেমন সোডিয়াম ক্লোরাইড। এখানে সোডিয়াম হচ্ছে ধাতু এবং ক্লোরিন হচ্ছে অধাতু। শিক্ষার্থীরা, আয়নিক বন্ধন ধাতু ও অধাতুর মধ্যে গঠিত হয়। আরেকটি জিনিস মনে রাখতে হবে, ধাতুসমূহ যতগুলো ইলেকট্রন ত্যাগ করে অধাতুগুলো ঠিক ততগুলো ইলেকট্রন গ্রহণ করার মতো সামর্থ্য বা ক্ষমতা থাকতে হবে। আমি তোমাদের এখন সোডিয়াম ও ক্লোরিন দ্বারা গঠিত সোডিয়াম ক্লোরাইডের বন্ধন প্রকৃতি নিয়ে বা কিভাবে আয়নিক বন্ধন গঠন করে সোডিয়াম ক্লোরাইড সেটা নিয়ে আলোচনা করছি। শিক্ষার্থীরা, আমরা প্রথমে সোডিয়াম ও ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস লিখব। শিক্ষার্থীরা, সোডিয়াম ও ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস হলো তোমরা দেখতে পাচ্ছ 1s2, 2s2, 2p6 ও 3s1 এবং ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস হলো 1s2, 2s2, 2p6, 3s2 ও 3p5। তাহলে আমরা এই ইলেকট্রন বিন্যাস থেকে দেখতে পাচ্ছি সোডিয়ামের বহিস্থ শক্তি স্তরে একটি ইলেকট্রন আছে। সোডিয়াম তার নিকটতম নিষ্ক্রিয় গ্যাস নিয়নের অনুরূপ ইলেকট্রন বিন্যাস লাভ করার জন্য এই একটি ইলেকট্রন ত্যাগ করে এবং ধনাত্মক আয়নে পরিণত হয়। এভাবে লিখতে পারছি। দেখো, সোডিয়াম একটি ইলেকট্রন ত্যাগ করে সোডিয়াম প্লাস আয়নে পরিণত হচ্ছে। শিক্ষার্থীরা, অপরদিকে ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস থেকে দেখা যায় যে এর বহিস্থ শক্তি স্তরে 7টি ইলেকট্রন আছে। এখানে বহিস্থ শক্তি স্তর বলতে সর্বশেষ শক্তি স্তরকে বোঝানো হচ্ছে। তাহলে ক্লোরিন এর বহিস্থ শক্তি স্তরে বা সর্বশেষ শক্তি স্তরে অষ্টক পূর্ণ করে নিকটতম নিষ্ক্রিয় গ্যাস আর্গনের অনুরূপ ইলেকট্রন বিন্যাস লাভ করার জন্য আরো একটি ইলেকট্রনের প্রয়োজন। তাই ক্লোরিন
সোডিয়ামের ত্যাগকৃত ইলেকট্রনটি গ্রহণ করে এবং গ্রহণ করে সে কি করে ঋণাত্মক আয়নে পরিণত হয়। অর্থাৎ ব্যাপারটি ঠিক এভাবে ঘটে। দেখো, ক্লোরিন সোডিয়ামের ত্যাগকৃত একটি ইলেকট্রন গ্রহণ করে এবং সে গ্রহণ করে ক্লোরিন মাইনাস আয়নে পরিণত হচ্ছে। শিক্ষার্থীরা, অতঃপর ধনাত্মক সোডিয়াম আয়ন ও ঋণাত্মক ক্লোরিন আয়ন পরস্পর স্থির বৈদ্যুতিক আকর্ষণের ফলে আয়নিক বন্ধন গঠন করে এবং এই আয়নিক বন্ধনের মাধ্যমে যে যৌগটি গঠন করে সেটা হচ্ছে কি বলতো, সোডিয়াম ক্লোরাইড। তাহলে এভাবে সোডিয়াম ও ক্লোরিনের আয়নিক বন্ধন আমরা ব্যাখ্যা করতে পারি। শিক্ষার্থীরা, আমি তোমাদের এখন এই সোডিয়াম ও ক্লোরিনের আয়নিক বন্ধন গঠনের প্রকৃতিটি ডায়াগ্রামের সাহায্যে বোঝানোর চেষ্টা করছি। শিক্ষার্থীরা, তোমরা সোডিয়ামের ডায়াগ্রাম পদ্ধতিতে ইলেকট্রন বিন্যাস দেখতে পাচ্ছ এবং ক্লোরিনের ডায়াগ্রাম পদ্ধতিতে ইলেকট্রন বিন্যাস দেখতে পাচ্ছ। তোমরা দেখতে পাচ্ছ সোডিয়ামে সর্বশেষ শক্তি স্তরে একটি ইলেকট্রন আছে এবং ক্লোরিনের সর্বশেষ শক্তি স্তরে 7 ইলেকট্রন আছে। সোডিয়াম একটি ইলেকট্রন ত্যাগ করে সোডিয়াম ধনাত্মক আয়নে পরিণত হচ্ছে, যেটা ডায়াগ্রামে দেখানো হচ্ছে, এবং ক্লোরিন সোডিয়ামের ত্যাগকৃত ইলেকট্রনটি গ্রহণ করে ঋণাত্মক আয়নে পরিণত হয়েছে, যা তোমরা ডায়াগ্রামের পদ্ধতিতে দেখতে পাচ্ছ। এক্ষেত্রে সোডিয়াম আয়ন তার নিকটতম নিষ্ক্রিয় গ্যাস নিওনের অনুরূপ ইলেকট্রন বিন্যাস লাভ করছে এবং ক্লোরিন আয়ন তার নিকটতম নিষ্ক্রিয় গ্যাস আর্গনের অনুরূপ ইলেকট্রন বিন্যাস লাভ করছে। এভাবে তোমার সোডিয়াম ও ক্লোরিনের আয়নিক বন্ধন গঠিত হয়। শিক্ষার্থীরা, আমি এখন তোমাদের সমযোজী বন্ধনের গঠন নিয়ে আলোচনা করব, অর্থাৎ কিভাবে সমযোজী বন্ধন গঠিত হয়। তাহলে প্রথম জানতে হবে সমযোজী বন্ধন কি বা কাকে বলে। আমি এর আগে একটু বলে রাখছি যে সমযোজী বন্ধন কিন্তু অধাতু আর অধাতুর মধ্যে গঠিত হয়। তাহলে আমরা সমযোজী বন্ধনের সংজ্ঞাটা একটু দেখে নিই। শিক্ষার্থীরা, অণু গঠনে পরমাণু সমূহ তাদের নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস অর্জন করে স্থিতিশীলতা অর্জন করার জন্য বা লাভের জন্য বহিস্থ শক্তি স্তরের এক বা একাধিক ইলেকট্রন শেয়ার বা ভাগাভাগির মাধ্যমে যে বন্ধন গঠন করে তাকে সমযোজী বন্ধন বলে। শিক্ষার্থীরা, সমযোজী বন্ধন গঠনের শর্ত, অর্থাৎ সমযোজী বন্ধন গঠন করতে হলে কিছু শর্ত মেনে সমযোজী বন্ধন গঠন করতে হবে। শিক্ষার্থীরা, আমি এখন কার্বন ও হাইড্রোজেন পরমাণু দ্বারা গঠিত মিথেন সমযোজী অণুর বন্ধন প্রক্রিয়া বা গঠন প্রক্রিয়া আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে কার্বন ও হাইড্রোজেনের আমরা সর্বপ্রথম ইলেকট্রন বিন্যাস দেখে নেব। তাহলে কার্বন আর হাইড্রোজেন ইলেকট্রন বিন্যাস হলো, যেহেতু কার্বনের ইলেকট্রন সংখ্যা 6, আমরা ইলেকট্রন বিন্যাস করছি 1s2 2s2 2p6। তাহলে কার্বনের ইলেকট্রন সংখ্যা দাঁড়ায় 2 2 2, অর্থাৎ সর্বমোট
6টি। আবার হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাস করলাম, হাইড্রোজেনের ইলেকট্রন হচ্ছে 1, তাহলে 1s1। তাহলে এখানে একটি জিনিস তোমরা দেখতে পাচ্ছ যে কার্বনের শেষ শক্তি স্তরে 4টি ইলেকট্রন আছে এবং হাইড্রোজেনের একটি মাত্র শক্তি স্তর এবং একটি মাত্র শক্তি স্তরে একটি ইলেকট্রন আছে। তাহলে এই ইলেকট্রন বিন্যাসটিকে আমরা ডায়াগ্রাম পদ্ধতিতে একটু দেখে নেব, দেখি কিভাবে ইলেকট্রন বিন্যাসটি হয়। আমি কার্বনের ইলেকট্রন বিন্যাস এখানে এঁকেছি। তোমরা দেখতে পাচ্ছ যে কার্বনের প্রথম শক্তি স্তরে 2টি ইলেকট্রন থাকে, 1, 2 অর্থাৎ 2টি দিয়েছি, এবং কার্বনের শেষ শক্তি স্তরে 4টি ইলেকট্রন থাকে, 1, 2, 3, 4। আমি ইলেকট্রনকে তোমাদের দেখার বা বোঝার সুবিধার্থে লাল বৃত্ত দিয়ে ভরাট করেছি। তাহলে এবং দেখো যে যেহেতু হাইড্রোজেনের শক্তি স্তরে একটা, তাহলে আমি একটা শক্তি স্তরে এঁকেছি এবং একটা শক্তি স্তরে একটা ইলেকট্রন, আমি একটা ইলেকট্রন দেখে দিয়েছি। এবং এখানে যে বললাম তোমাদের বোঝার সুবিধার জন্য আমি এখানে নীল বৃত্ত দ্বারা হাইড্রোজেন ইলেকট্রনকে বুঝিয়েছি। তোমরা দেখতে পাচ্ছ কার্বনের শেষ শক্তি স্তরে 4টি ইলেকট্রন আছে। যদি কার্বন তার নিকটতম নিষ্ক্রিয় গ্যাস নিয়নের অনুরূপ ইলেকট্রন বিন্যাস অর্জন করতে চায় এবং বহিস্থ শক্তি স্তরে অষ্টক অর্থাৎ 8টি ইলেকট্রন দ্বারা পূর্ণ করতে চায়, তাহলে কার্বন পরমাণুর আরো 4টি ইলেকট্রনের প্রয়োজন। তাহলে এই 4টি ইলেকট্রন যদি সে বহিস্থ শক্তি স্তরে যুক্ত করতে পারে, তাহলে তার নিকটতম নিষ্ক্রিয় গ্যাস নিয়নের অনুরূপ ইলেকট্রন বিন্যাস অর্জন করবে। কার্বনের অর্থাৎ কার্বন পরমাণুর মোট ইলেকট্রন সংখ্যা দাঁড়ায় 2, 4, আরো 4টি 10টি। তাহলে সে কি করবে? সে তার নিকটতম নিষ্ক্রিয় গ্যাস নিয়নের অনুরূপ ইলেকট্রন বিন্যাস অর্জন করবে। এখানে একটু বলে রাখি, তোমরা নিশ্চয়ই লক্ষ্য করছো হাইড্রোজেনের আগে আমি 4 দিয়েছি। এর কারণ হলো তোমরা জানো যে একটি কার্বন পরমাণুর সাথে 4টি হাইড্রোজেন পরমাণু যুক্ত হয়ে কি করে, এই যে মিথেন অর্থাৎ এই CH4 মিথেন অণু গঠন করে। এখানে দেখতে পাচ্ছ একটি কার্বন পরমাণু ও 4টি হাইড্রোজেন পরমাণু। এই কারণে আগে 4 দিয়েছি। এবার যেহেতু এর নিকটতম নিষ্ক্রিয় গ্যাস হচ্ছে হিলিয়াম, আর হিলিয়ামের ইলেকট্রন সংখ্যা 2টি, তাই যদি একে নিষ্ক্রিয় গ্যাস হিলিয়ামের অনুরূপ ইলেকট্রন বিন্যাস অর্জন করতে হয়, তাহলে শেষ শক্তি স্তরে আরো একটি ইলেকট্রনের প্রয়োজন। তাই এক্ষেত্রে হাইড্রোজেন কি করবে? যেহেতু আমাদের অণুটি গঠন হচ্ছে কার্বন আর হাইড্রোজেন দিয়ে, সেহেতু এই একটি কার্বন পরমাণুর শেষ শক্তি স্তরের 4টি ইলেকট্রনের সাথে দেখো 4টি হাইড্রোজেনের 4টি ইলেকট্রন শেয়ার করবে বা ভাগাভাগি করবে। এক্ষেত্রে আমি এই ভাগাভাগি করলে এর পরবর্তী ধাপ কি হয় আমি দেখো এখানে সুন্দর করে এঁকে দিয়েছি। তাহলে এই এঁকে দেওয়ার অর্থ হলো তোমরা যাতে সহজে বুঝতে পারো। তাহলে আমরা দেখতে পাচ্ছি, দেখো এই কার্বন পরমাণুটি আমি এই যে কার্বনের চিত্র অর্থাৎ কেন্দ্রীয় পরমাণু কার্বনের রেখেছি। এখানে এই যে লাল বৃত্ত দ্বারা কার্বনের ইলেকট্রন সংখ্যা বোঝানো হয়েছে। যেহেতু কার্বনের শেষ শক্তি স্তরে 4টি ইলেকট্রন, 1, 2, 3, 4টি ইলেকট্রন আছে, এর কি করবে আরো 4টি ইলেকট্রনের প্রয়োজন। এর জন্য কি করছে দেখো 1, 2, 3, 4, 4টি হাইড্রোজেনের 4টি ইলেকট্রনের সাথে কি করছে
শেয়ার করছে বা ভাগাভাগি করছে। আমি এখানে হাইড্রোজেনের ইলেকট্রনটিকে নীল বৃত্ত দ্বারা বুঝিয়েছি। তাহলে তোমরা সহজেই দেখতে পাচ্ছ যে এক্ষেত্রে প্রত্যেকটা হাইড্রোজেন তার শেষ শক্তি স্তরে 2টি ইলেকট্রন বিন্যাস অর্থাৎ 2টি ইলেকট্রন লাভ করেছে, যা তার নিকটতম নিষ্ক্রিয় গ্যাস কে হিলিয়াম। হিলিয়ামের অনুরূপ ইলেকট্রন বিন্যাস লাভ করছে। আবার যেহেতু 4টি হাইড্রোজেনের 4টি ইলেকট্রন শেয়ার করছে, সেহেতু এই কার্বন পরমাণু অর্থাৎ কার্বন পরমাণু যে 4টি ইলেকট্রন ছিল আরো 4টি হাইড্রোজেনের 4টি ইলেকট্রন শেয়ার করছে। তার মানে কার্বনের শেষ শক্তি স্তরে ইলেকট্রন হয়েছে কয়টা বলো? কার্বনের শেষ শক্তি ইলেকট্রন হয়েছে 8টি এবং কার্বনের মোট ইলেকট্রন হলো কয়টা? 10টি, যা তার নিকটতম নিষ্ক্রিয় গ্যাস নিয়নের অনুরূপ ইলেকট্রন বিন্যাস লাভ করেছে। এবং এক্ষেত্রে একটি জিনিস লক্ষ্য করো যে দেখো হাইড্রোজেনের 2টি ইলেকট্রন আছে, অর্থাৎ হাইড্রোজেন 2 এর নিয়ম মেনে চলে মিথেন অণু গঠন করেছে। এবং যেহেতু কার্বন পরমাণুর শেষ শক্তি স্তরে 8টি ইলেকট্রন আছে, সেক্ষেত্রে কার্বন পরমাণু অষ্টক নিয়ম মেনে চলে মিথেন অণু গঠন করেছে। সহজেই তোমরা কার্বন ও হাইড্রোজেন দ্বারা গঠিত যৌগের যে তোমার কি হয়, যে সমযোজী বন্ধন হয়। কারণ তোমরা জানো যে আমি একটু আগেই তোমাদেরকে সংজ্ঞার মাধ্যমে বুঝিয়ে দিয়েছি যে শেয়ার বা ভাগাভাগি করার মাধ্যমে। এবং এক্ষেত্রে আমি আরো বলেছি যে অধাতু এবং অধাতু মিলে, এখানে যেহেতু কার্বন অধাতু, হাইড্রোজেন অধাতু, তাহলে এই অধাতু অধাতু ইলেকট্রন শেয়ার করার মাধ্যমে এই যে শেয়ার করছে, শেয়ার করার মাধ্যমে সমযোজী বন্ধন গঠন করছে। এবং এই সমযোজী বন্ধনের মাধ্যমে কি করছে, তোমার সমযোজী অণু মিথেন গঠন করেছে। এখানে আমি সুন্দর করে এই মিথেন অণুর গঠন প্রক্রিয়া বর্ণনা করে অর্থাৎ লিখে দিয়েছি তোমাদের সুবিধার জন্য। তোমরা এই চিত্র দেখে যদি এই লেখাটা পড়ো তাহলে তোমাদের আরো ব্যাপারটি সহজ হয়ে যাবে। আর আলোচনা থেকে আশা করি মিথেন অর্থাৎ মিথেন অণু সমযোজী বন্ধনের গঠন প্রক্রিয়া বুঝতে পেরেছে। শিক্ষার্থীরা, আমি এখন তোমাদের ধাতব বন্ধন নিয়ে আলোচনা করব। তাহলে আমাদের প্রথম জানতে হবে ধাতব বন্ধন কাকে বলে বা কি। একখণ্ড ধাতুর মধ্যে পরমাণু সমূহ যে আকর্ষণের মাধ্যমে যুক্ত থাকে তাকে ধাতব বন্ধন বলে। তোমরা জানো যে পর্যায় সারণীতে ধাতুসমূহ সাধারণত বাম দিকে অবস্থিত এবং ধাতুসমূহের পারমাণবিক আকার বড়। এবং তোমরা আরো নিশ্চয়ই জানো যে ধাতুসমূহের শেষ শক্তি স্তরে 1টি, 2টি বা 3টি ইলেকট্রন থাকে। তাহলে ধাতুসমূহের এই পারমাণবিক আকার বড় হওয়ার কারণে নিউক্লিয়াসের শেষ শক্তি স্তরের ইলেকট্রনের প্রতি আকর্ষণ ক্ষমতা হ্রাস পায় বা লোপ পায়। ফলে ধাতুসমূহ সহজেই শেষ শক্তি স্তরের ইলেকট্রনটি ছেড়ে দিতে পারে এবং এই ছেড়ে দিয়ে ধনাত্মক আয়ন বা চার্জে পরিণত হয়। এই ধনাত্মক আয়নকে বলা হচ্ছে পারমাণবিক শ্বাস। যেমন সোডিয়াম ধাতব পরমাণু থেকে একটি ইলেকট্রন ছেড়ে দেয় বা মুক্ত হলে পরে বা ত্যাগ করলে সোডিয়াম ধনাত্মক আয়নে পরিণত হচ্ছে। তাহলে এই যে ধনাত্মক আয়নে পরিণত হয়েছে এটি হচ্ছে পারমাণবিক শ্বাস। আমি তোমাদের একটি চিত্রের মাধ্যমে বোঝানোর চেষ্টা করছি। ধরে নাও এটি একটি ধাতব খণ্ড। তাহলে এই ধাতব খণ্ডে অসংখ্য ধাতব পরমাণু আছে
এবং প্রত্যেকটি ধাতব পরমাণু ইলেকট্রন ত্যাগ করে ঠিক এভাবে এরকম ধনাত্মক আয়ন সৃষ্টি করে। হ্যাঁ শিক্ষার্থীরা, এই ধনাত্মক আয়নই হচ্ছে পারমাণবিক শ্বাস। তাহলে পারমাণবিক শ্বাস কাকে বলে? ধাতুসমূহ এক বা একাধিক ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হয়। এই ধনাত্মক আয়নকে বলা হচ্ছে পারমাণবিক শ্বাস। শিক্ষার্থীরা, এই ধাতব স্ফটিকে পারমাণবিক শ্বাসগুলো সুনির্দিষ্ট ত্রিমাত্রিক ভাবে বিন্যস্ত থাকে। শিক্ষার্থীরা, ধাতব স্ফটিকে পরমাণু কর্তৃক ত্যাগকৃত এই ইলেকট্রনগুলো মুক্তভাবে ঘোরাফেরা করে। এই মুক্তভাবে যে ইলেকট্রনগুলো ঘোরাফেরা করে এদেরকে বলা হয় সঞ্চারণশীল ইলেকট্রন। শিক্ষার্থীরা, এই ইলেকট্রনগুলো তখন আর কোনো একটি নির্দিষ্ট ধাতব পরমাণুর অধীনে থাকে না, পুরো ধাতব খণ্ডের সবগুলো আয়নের ইলেকট্রন হয়ে যায়, যা ইলেকট্রন সাগরে পরিণত হয়। কোনো একটি ধাতব স্ফটিকে দুটি ধাতব আয়নের মধ্যবর্তী যে সঞ্চারণশীল ইলেকট্রন থাকে ওই সঞ্চারণশীল ইলেকট্রনের প্রতি উভয় ধাতব আয়ন একটি স্থির বৈদ্যুতিক আকর্ষণে আকর্ষিত হয়। ফলে এই ধাতব আয়ন পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে যায় না। এই আকর্ষণই মূলত ধাতব বন্ধন গঠনের অন্যতম কারণ। তাহলে শিক্ষার্থীরা, আমার আলোচনা থেকে নিশ্চয়ই ধাতব বন্ধন গঠন প্রক্রিয়াটি সহজেই বুঝতে পেরেছ।